আসসালামু আলাইকুম, আমি মাহবুবা চলে আসলাম অনেক দিন পরে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। তবে আজকে টিউটোরিয়াল কিন্তু ফিগার কম্পোজিশনে, যেটা রিকোয়েস্ট অনেক দিন যাবত ছিল। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়ালটি। তো আমি ফার্স্টেই দেখতে পাচ্ছেন ক্যানভাসটাকে পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি, কারণ আমি রঙে খুব একটা পানি ব্যবহার করব না এবং শুরুতেই আমি অরেঞ্জ কালার দিয়ে নিচ্ছি। এবং আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমি ব্রাশটাকে বারবার মুছে মুছে ব্যবহার করছি, পানি খুব কম ব্যবহার করছি। এটার কারণটা আমি এদেশে আসার পরে খুবই ভালোভাবে জেনেছি যে অ্যাক্রিলিক কালারে পানি কম ব্যবহার করতে হয়। আমরা এটা জানতাম বাংলাদেশে যখন চারুকারু নিয়ে আমি পড়াশোনা করেছি, কিন্তু কতটুকু পরিমাণে ব্যবহার করতে হবে, রাইট পদ্ধতি কোনটা, সেটা কিন্তু জানতাম না, যেটা আমি এখানে এসে জেনেছি বা এখানে পড়াশোনা করার খাতিরে জানতে পেরেছি চারুকারু নিয়ে। তো এখানে পানিটা ততটুকুই ব্যবহার করা প্রয়োজন যতটুকু যখন রঙটা টানতে পারবেন না, যখন আর কি দেখা যাবে যে রঙটা শক্ত হয়ে যাচ্ছে, আপনি ব্লেন্ড করতে পারছেন না, ঠিক সেই সময়টাতে হালকা একটু পানিতে ব্রাশটা ভিজিয়ে নিয়ে আবার কাজ করবেন। এবং ব্রাশে রং চেঞ্জ করার সময়ও কিন্তু আপনারা কালার ব্রাশটাকে ভিজিয়ে নিতে পারেন কালারটাকে ধুয়ে নেওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটার পর একটা কালার বসিয়ে যাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসার জন্য। এই যে পেন্টিংটা হবে, এইটা হবে বায়োস্কোপ যে থিম বাংলাদেশে অনেক আগে ছিল সেই থিমের উপরে, বাট এটা একটা স্বপ্নের মাধ্যমে, ড্রিমের মাধ্যমে। আর পাশে আমার কিন্তু বাচ্চা খেলাধুলা করছে, সবাই ইগনোর করবেন। তো এই তো আমি সুন্দর করে স্মুথলি করে নেওয়ার পরে, এটা শুকিয়ে যাওয়ার পরে আমি ড্রয়িংটা করব এবং পেন্টিংটা শুরু করব। আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন যে আমি এখানে যে মিষ্টি লাল কালারটা রয়েছে সেইটা দিয়েছি। এইটাকে আমি তৈরি করেছি একটু রেড অ্যান্ড একটু পিঙ্কের কম্বিনেশনে, এই কালারটা তৈরি করে নিয়েছি। এই কালারটা তৈরি করে আমি ফার্স্টে এইটার বেসটা দিচ্ছি। প্রথমে এবড়ো থেবড়ো করে এঁকে নিব এবং তারপরে সুন্দর করে ডিটেলিংয়ের কাজ করব এবং ডার্কনেস ডিপনেসের কাজ করব। আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর্টটা আসলে দেখে বা বলে বলে বোঝানোর চেয়ে আমার মনে হয় দেখে অনেকটা ভালোভাবে বোঝা যায়। আর্টটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, আর দেখতে দেখতে একটা সময় পারবেন আশা করা যায়। তো অনেকেই বলেছে কম্পোজিশন পেন্টিং আমাদের কাছে অনেক কঠিন লাগে, বুঝতে পারি না কোথায় কালার কম, কোথায় কালার ডার্ক করব, কোথায় লাইট করব। আমি বলবো প্রত্যেকটা জিনিসকে আগে অনেক ভালোভাবে স্টাডি করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, তারপরেই কিন্তু আস্তে আস্তে ওইটা সম্পর্কে আপনারা জ্ঞান অর্জন করে বোঝার যখন চেষ্টা করবেন তখন আস্তে আস্তে পারবেন। যদিও আমি বলছি না আমি অনেক ভালো পারি, তবে আমি যেহেতু চারুকারু নিয়ে পড়াশোনা করেছি মোটামুটি পারি। এখনও যদি আমাদের কলেজের প্রফেসরগুলো বা ভার্সিটির প্রফেসরগুলো দেখতো তাহলে বলতো এখানে ভুল, ওইখানে ভুল, সেখানে ভুল। তো কেউ কখনো পারফেক্ট হতে পারবে না পেন্টিংয়ে, প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখতেই হয় এখনও আমাদেরকে। তো তারই মধ্যে আপনাদেরকেও আমি কিছুটা আমার শেখার মধ্যেই আপনাদেরকেও শেখানো ট্রাই করি বা কিছুটা জ্ঞান আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি, যাতে কিছুটা হেল্প আপনাদেরও হতে পারে। তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমি গামছা যে মাথার ওখানে ওখানে একটু লাইট কালার ব্যবহার করেছি। তার কারণটা হচ্ছে মাথার ওপরে যে রৌদ্রটা থাকে, এই রৌদ্রটা যেই গামছাটা রয়েছে সেখানে পড়েছে এবং সেখানকার কালারটাকে হালকা লাইট করবে, যেহেতু ওখানে রৌদ্রটা পড়েছে। এবং এখন আমি গামছার যে বর্ডারের থাকে বাংলাদেশের গামছাগুলোতে, সেগুলোতে আমি দেওয়া ট্রাই করেছি এবং আমি যথাযথ ট্রাই করছি আপনাদেরকে বলে বোঝানোর জন্য। আপনাদের এই টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক, ফলো দিতে ভুলবেন না।
তো এখন আমি ডার্ক শেডের যে কালারগুলোর কাজ করছি সেগুলো আপনাদেরকে দেখানো ট্রাই করছি, একটু জুম করেই দেখানো ট্রাই করেছি, যেহেতু ফিগার পেন্টিংয়ে একটু জুমিং করে না দেখালে বোঝা যায় না, কারণ কাজগুলো অনেক ছোট ছোট হয় এবং ছোট ছোট কাজগুলোই কিন্তু আপনার আর্টটাকে অনেক সুন্দর করে তোলে। তো এখন আমি গামছার যেই ভাঁজগুলো রয়েছে সেগুলোকে বোঝানোর জন্য একটু ব্রাউন যে খয়েরি কালারটা থাকে সেই কালারটা দিচ্ছি। এই কালারটা আমি তৈরি করেছি, যে ব্রাউন কালারটা থাকে সেইটা অল্প পরিমাণে নিয়ে একটু রেড কালার মিক্সিংয়ের মাধ্যমে এই কালারটা এসেছে, এই কালারটা তৈরি করে নিয়েছি। কালার মিক্সিং কিন্তু যে আপু কতটুকু পরিমাণে কোন কালারটা ব্যবহার করব বললে কিন্তু আসলে এভাবে বলে বোঝানো যায় না, এটাকে ব্যবহার করতে করতে কিন্তু অটোমেটিক হাতে এসে যায়। তো এখন আমি যে ফেসের কাজ সেটা করছি, এবং ফেসের যে কাজটা ফার্স্টে আমি লাইট ব্রাউন যে কালারটা সেইটা দিয়ে আমি বেসটাকে আগে বসিয়ে নিচ্ছি, তারপরে সুন্দর করে আস্তে আস্তে করে ডিটেলিংয়ের কাজ করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি আস্তে আস্তে নাকের ওপরে, গালের দিকে এবং ঠোঁটের চারিপাশে হালকা ব্রাউন কালার করে নিয়ে তারপরে আমি চুলের যে অংশটুকু রয়েছে সেটাকে ব্ল্যাক করে দিচ্ছি, এবং তারপরে এই রঙটা শুকানোর পরে আমি এই মুখের উপরে অন্য রঙটা চাপাবো, যাতে একটার সাথে আরেকটা একদম মিশে না যায় এবং কিছুটা ডার্কনেস ডিপনেস বোঝা যায়। এই জন্যই কিন্তু আমি ছেড়ে ছেড়ে রং করছি। অনেকেই বলতে পারেন আপু এক জায়গায় রং করতে করতে অন্য জায়গায় করছেন কেন? তার প্রধান কারণ হচ্ছে একটা রং কোনো কোনো ক্ষেত্রে একটা রং শুকানোর পরে আর একটা রং চাপালে দেখতে ভালো লাগে, এই জন্যই। এখন আমি ডার্ক ব্রাউন, ওইটার চেয়ে আর এক শেড ব্রাউন কালার নিয়ে আমি এখন যেই জায়গাগুলোতে ছায়া বা একটু ব্রাউন করতে হবে সেই জায়গাগুলো ব্রাউন করে দিচ্ছি। যেহেতু লোকটা শ্যামলা আকৃতির হবে সেই জন্যই, বা শ্যামলা রঙের তার গায়ের কালারটা হবে সেই জন্যই কিন্তু আমি এখানে ব্রাউন কালারের যেই শেডগুলো রয়েছে আমি সেগুলোকে ব্যবহার করছি। যদি আপনার হিউম্যান বা ফিগারের কালার যদি হয় লাইট কালার, সেক্ষেত্রে আপনি লাইট শেডের যেই শেডগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করতে পারেন। যেহেতু আমার এখানকার হিউম্যানের যে ফেসগুলো বা ফিগারের যে ফেসগুলো রয়েছে সেগুলো শ্যামলা কালারের হবে, সেই জন্য আমি এখানে ব্রাউন, লাইট ব্রাউন, ডিপ ব্রাউন, ডার্ক ব্রাউন এগুলো ব্যবহার করছি। এখন আমি যেই চোখের অংশের উপরে এগুলোকে ব্যবহার করছি এবং নাকের উপরের কাজগুলোকে ব্যবহার করছি। আসলে ফিগার পেন্টিংয়ে আমি শুরুতেই বলেছি যে অনেক ছোট ছোট কাজ অনেক সূক্ষ্মভাবে করতে হয়, এবং এই ছোট ছোট সূক্ষ্মভাবে কাজ করার মাধ্যমে কিন্তু এই ফিগার পেন্টিং বা ফিগার কম্পোজিশন পেন্টিংগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে ওঠে। এখন আমি নাকের অংশটিকে বোঝানোর জন্য নাকের নিচের দিকে আমাদের যেই সাইডে একটু শ্যাডো পড়বে সেই সাইডগুলো একটু ডার্ক করে দিচ্ছি, এবং এই যে থুতনির যে অংশটাকে সেইটাকে একটু হোয়াইট কালার দিয়ে হাত দিয়ে প্রেস করে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে ব্রাশের চেয়ে এখানে হাত দিয়ে প্রেস করলে এটা কাজটা আরও সুন্দর করে করা যাবে। বললাম না যে যখন যেটা মনে হবে প্রেফারেবল তখন সেইভাবেই কাজটা করতে হবে। কেউ কখনো কোনো আর্টিস্টই বলতে পারবে না যে এই পেন্টিংয়ের জন্য ফ্ল্যাট ব্রাশ বা এই পেন্টিংয়ের জন্য রাউন্ড ব্রাশ দিয়েই করতে হবে। আংশিক বিশেষে বলা যায়, বাট আপনার প্রেফারে বা আপনি কোন ব্রাশে কিভাবে কমফোর্টেবল সেটা একমাত্র একজন আর্টিস্টই বুঝতে পারবে। তো এখন আমি নেকের অংশের কাজগুলো করব, আপনারা দেখতে থাকেন।
নেকের অংশের কাজ কমপ্লিট করার পরে আমি কিন্তু এখন শার্টের যে অংশ সেটাকে কাজটা করছি। অ্যাকচুয়ালি শার্টের কালারটা আমি ব্লুর মধ্যে করার ট্রাই করেছি, আর ব্লুর আশেপাশে যে কালারগুলো লাইক পার্পল, রয়্যাল ব্লু, ব্লু, স্কাই ব্লু এগুলোকে ব্যবহার করেছি। তবে আমি কিন্তু কালারগুলোকে মিক্স অ্যান্ড আপ করে ব্যবহার করেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। এখন যেরকম আমি লাইট যে পার্পল কালারটা রয়েছে সেটা ব্যবহার করছি, কারণ লাইট কালারের উপরে কিন্তু ডার্ক কালার বসানো যায়, কিন্তু ডার্ক কালারের উপরে লাইট কালার বসাতে একটু টাফ হয়। আপনারা খেয়াল করেছেন যে আমি গামছার যে মাথার যে গামছা করার ক্ষেত্রে সেটাতে কিন্তু আগে লাইট কালার বসিয়েছি, তারপরে আরেকটু ডার্ক কালার বসিয়েছি, তারপরে আরেকটু ডার্ক কালার। কিন্তু এইটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমি ফার্স্টে লাইট কালার বসিয়েছি, তারপরে আবার ডার্ক কালার বসাবো, তারপরে আবার লাইট কালার বসাবো, তারপরে আবার ডার্ক কালার বসাবো, যাতে ভাঁজগুলো বোঝার জন্য। তবে কিন্তু আমি একবারে অনেকক্ষণ করে বসাবো না, কারণ একটা রং এক সাইডে করে দেখতে পাচ্ছেন যে আমি মাঝখানে ছেড়ে দিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে ওই সাইডটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবার ওই সাইডে কাজ ধরবো। সেই জন্য আমি কিন্তু একবারেই কিন্তু ফুল জায়গায় কাজ করতে লাগছি না, আস্তে আস্তে করে কাজ করব। অনেক ধীরে সুস্থে কাজ করতে হবে। পেন্টিংটা যদিও একটা পুরা 8 ঘন্টার প্রসেস ছিল, সেই 8 ঘন্টার প্রসেসকে 17-18 মিনিটে আপনাদের জন্য করে দেখানোটা খুবই টাফ একটা ব্যাপার, বাট আমি চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই ধরনের ফিগার কম্পোজিশনের পেন্টিং আর দেখতে চান কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখন আমি গামছার পাশ দিয়ে যে ছায়াটা পড়বে, কলারের নিচে ভাঁজে যে ছায়াটা পড়বে, সেইটাকে বোঝানোর জন্য কিন্তু এখানে ব্লুর সাথে হালকা একটু ব্রাউন কালার ব্যবহার করার কারণে কিন্তু একটু ব্ল্যাক ইফেক্ট আসছে, বাট এটা কিন্তু ব্ল্যাক কালার একদমই নয়। তো এখন আমি দেখেন ডার্ক কালারটা দিচ্ছি এবং লাইট কালারও দিয়ে নিব পাশাপাশি, যাতে আমি কিন্তু এখানে চাচ্ছি স্মুথলি ভাবে বসে যায় যেন। এখানে কিন্তু আমি হার্শ লাইন রাখতে চাচ্ছি না। যেখানে আপনি হার্শ লাইন রাখতে চাচ্ছেন না, হার্শ লাইন বোঝাতে যে আলাদা একটা যেই অ্যাবস্ট্রাক্ট টাইপ বসাতে চাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্মুদিংয়ের জন্য আর একটা রং ভেজা থাকতে থাকতে কিন্তু আর একটা রঙকে চাপাতে হবে। এবং গলার যেই নেকের দিকটা খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে ওখানে কিন্তু আমি একটু ডার্ক করেছি, আবার লাইট করেছি, তার কারণ মুখের যে ছায়াটা সেখানে পড়েছে। এবং এখন আমি এই জায়গাটা ছেড়ে দিব, দিয়ে এখন আমি হাতের যেই শার্টের যেই হাতের কাজটা সেটাকে করে নিচ্ছি। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমি ওখানে বেসটা দিয়ে ছেড়ে দিয়েছি এবং আঙুলের অংশের কাজটা করছি। আলো ছায়ার কিন্তু মোক্ষম ভূমিকা রাখে একটা পেন্টিংয়ের ক্ষেত্রে। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আলো ছায়ার ব্যাপারটা। এখন আমি এই পাশের কাজটা করছি, কারণ আমি বললাম যে রৌদ্রটা আমার কাছে মনে হয়েছে এদিক থেকে এসেছে, তার কারণটা এদিকটা একটু হালকা থাকবে, ওই দিকটা একটু ডার্ক থাকবে। এখন আমি হাতের আঙুলের কাজ কিন্তু করব, এবং ওরা যে একটা বাদ্যক টাইপ বাজায় ওই জিনিসটাকে সুন্দর করে পেন্টিং করার ট্রাই করছি, বাট ওইটাও একটু ডার্ক কালারে। সো এই ক্ষেত্রে একটু বুঝে শুনে রং দিতে হবে, যাতে হাতের কালারের সাথে ওই কালারটা একদম মিশে না যায়, দেখলে যাতে বোঝা যায়। এরপরে যে বাচ্চা শিশুটা বায়োস্কোপটা দেখতেছে আমি সেটা করে নিচ্ছি, এবং ক্যামেরার ওপাশে আমি একটু চুলের অংশটাকে করে নিয়েছি, যাতে আপনাদের সময় স্বল্পতার মাধ্যমে সব কিছু দেখানো যায়। আশা করি এরপরে আমি আরও কম্পোজিশনের ভিডিও নিয়ে আসবো, আর সেখানে আরও ডিটেলিংয়ে একটা একটা করে ফিগার আপনাদেরকে দেখানোর ট্রাই করব, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে। তো এখন আমি যেই ফেসের অংশটা আমি সেটাকে করছি। আমার যেই বেবিটা রয়েছে বা বাচ্চাটা রয়েছে, এইটা হচ্ছে লাইট একদম, খুব একটা শ্যামলাও না, খুব একটা ফর্সাও না, উজ্জ্বল শ্যামলা যেটাকে আমরা বলে থাকি। এটা হচ্ছে সেই বেবির গায়ের কালারটা সেইটা হবে, এবং সেই অনুপাতেই কিন্তু আমাকে কানের অংশের কাজটা করতে হচ্ছে, এবং মুখের অংশের কাজও কিন্তু আমি করছি। আপনারা একটু খেয়াল করলেই ডিটেলিংয়ের কাজগুলো বুঝতে পারবেন। বললাম না, একটার পর একটার
ছোট ছোট কাজকেই কিন্তু একটা আর্ট অনেক সুন্দর করে তোলে। আর এই ছোট ছোট কাজগুলো না করলে কিন্তু আপনার আর্ট সুন্দর হবে না। খেয়াল করলে দেখতে পাবেন যে আমি মুখের একটা বেস দিয়ে কিন্তু অন্য জায়গায় চলে গিয়েছি। আমার যে শার্টটা রয়েছে বা যে কোটিটা রয়েছে সেটার উপরের কাজ করব, এবং ভিতরে যে শার্টের কাজটা আমি কিন্তু সেইটাও করব, আপনারা দেখতেই পাবেন। তো আমি যখন পেন্টিং করেছি তখন আমি ভাঁজগুলোকে পেন্সিল দিয়ে করে নিয়েছি যাতে বোঝার সুবিধার্থে, কারণ সব সময় দেখা যায় মনেও থাকে না, অনেক পেন্টিং করতে হয় আমার একসাথে, সেই জন্য। আর যারা যারা এই ধরনের পেন্টিং আমাকে দিয়ে কম্পোজ করে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজে নক করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করব যদি অর্ডার করতে চান। এবং ক্যানভাসের পেন্টিংটা কিন্তু আমি অনলি করি শুধু ইউকের জন্য, আই মিন ইউকেতে যারা থাকেন তাদের জন্যই, কারণ ইউকে থেকে বাংলাদেশে দেওয়া আমার পক্ষে খুবই ইম্পসিবল একটা ব্যাপার ক্যানভাস পেন্টিংয়ের জন্য। আর আদারওয়াইজ আমার যে ক্লদিং এর যেই পেন্টিংগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশ এবং এদেশ দুই দেশেই কিন্তু সেল হয়। সো ওইটার জন্য আপনারা নিরাশ হবেন না। বাট ক্যানভাস পেন্টিং অনেকেই বাংলাদেশে চাচ্ছেন, বাট ক্যানভাস পেন্টিংটা করে দেওয়া বাংলাদেশে খুবই ইম্পসিবল, কারণ আমি থাকি ইউকেতে, যেহেতু দেশের বাইরে থাকি সেহেতু ক্যানভাস দিলে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে, এই জন্য কিন্তু আমি ক্যানভাসের কাজটা নেই না। সো আশা করি আপনারা আমার সমস্যাগুলো বুঝতে পারবেন বা পারছেন। তো এখন আমি যেই গায়ের যে পেন্টিংটা করলাম এটার মাঝখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি খুবই এবড়ো থেবড়ো করে এঁকে নিচ্ছি, এবং এরপরে কিন্তু আস্তে আস্তে আমি ডিটেলিংয়ের কাজ করব, কোথায় লাইট করব কোথায় ডার্ক করব এটা ফার্স্টে করে নিলে কি হয় যে আপনি যখন ডিটেলিংয়ের কাজ করবেন তখন কিন্তু করাটা অনেক সহজ হয়। আর যেহেতু বাচ্চাটা ভাঁজ হয়ে আছে সেহেতু বডিতে বা কাপড়ে কিন্তু অনেক ভাঁজ হবে। তো এই ছিল আমার আজকের পেন্টিং, আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। চলে আসবো নতুন কোনো পেন্টিং নিয়ে আপনাদের সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।